বাসার ঘরে বসে আছি দুজন। পিচ্চিটা শুধু আমার দিকে তাকিয়ে আছে একভাবে। আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে পিচ্ছি, ঘুমাও, আমিও ঘুমাবো। শুয়ে পড়লাম দুজনে। পিচ্চিটা রোজ দিনের মতো এবারও জড়িয়ে ধরে রইল এবং ঘুমিয়ে গেল। আজ মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ আমার মাঝে চলে এসেছে। অনেক ভালো লাগছিল। পিচ্চিটা এখন শুধু আমার আর কারো না। তো পরিচয়টা দিয়ে দেই। পরিচয়টা একই, মানে প্রথমে যে পরিচয় শুনেছেন ওইটাই। গল্পে ফেরা যাক। হঠাৎ জান্নাত লাফ দিয়ে উঠে বলল, আইসক্রিম খাবো। এত রাতে আইসক্রিম কই পাবো? আমি কিচ্ছু জানি না, আমাকে খাওয়াতেই হবে, তা না হলে আমি কান্না করব। না না, কাঁদে না, আমি দেখছি কি করা যায়। মহা মুশকিলে পড়ে গেলাম। বাসর রাতে বউ বলছে আজও নাকি ঘুমাবে। ঠিক আছে, মেনে নিলাম। এখন বলছে আইসক্রিম খাবো। এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলুন তো। এত কষ্টের মাঝে মাঝে মনে চায় আত্মহত্যা করি, কিন্তু পরে আবার মনে হয় যদি মরে টরে যাই। যাক, চুপি চুপি বাইরে বের হলাম। কোনো মতে অনেকক্ষণ খোঁজার পর একটা আইসক্রিমের দোকান খোলা পেলাম। আমার তাড়াহুড়া করে যাওয়া দেখে দোকানদার ভাবলো এই তো পেয়েছি, সেদিন আমায় বোকা বানিয়েছিল, তা আজ সুদে আসলে উসুল করব। আমি কাছে গিয়ে কোনো আইসক্রিম বের করে দাম জিজ্ঞাসা করায় সঠিক দাম দ্বিগুণ দাম বলল। এর দাম তো এত না। নিলে নে, না নিলে যা। আমি বুঝতে পারলাম ঠিক সেই দিনের বদলা নিচ্ছে আমার উপর। আমিও কম কিসে পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আঙ্কেল, আপনি সিগারেট খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি, নিবি? আন্টিকে একটু ফোন দেই যে দেখুন আপনার স্বামী কি সুন্দর করে সিগারেট খাচ্ছে। আমার কথা শুনে দোকানদার আঙ্কেল ধরফর করে সিগারেট ফেলে দিলেন। এবার তো তোর আন্টি জানতে পারবে না। কি মনে করেন আমি কাঁচা কাজ করি? ফোনে ছবি তুলে রেখেছি। বাপ, তোর কাছে মাপ চাই, তুই নিয়ে যা, ফ্রি নিয়ে যা, তবুও তোর আন্টির বলিস না। ঠিক আছে, বলবো না, আর এর সঠিক দামই দিব। ঠিক আছে, তবুও তোর আন্টির বলিস না। আমি আইসক্রিম নিয়ে হাসতে হাসতে চলে আসলাম। দরজা দিয়ে ঢুকেছি, তখন ওই দেখি আম্মু আর নীলা, মনে হচ্ছে কেস জন্ডিস হয়ে গেছে। আমার লক্ষ্মী আম্মু আর লক্ষ্মী বোন, ঘুমাওনি? না ঘুমাইলে আর তুই এত রাতে বাইরে কেন গিয়েছিলি? তোমার বৌমা নাকি আইসক্রিম খাবে, তাই আনতে গিয়েছিলাম। খবরদার মিথ্যা বলবি না। সত্যি বলছি, তোমার বৌমার থেকে শুনো, জান্নাতকে ডাকলো আম্মু। মা, তুই নাকি ওকে আইসক্রিম আনতে বলেছিস? কই, আম্মু না তো ভাইয়া, শুধু আমায় বলল একটা কাজ আছে। আম্মু আম্মু, ও ডাহা মিথ্যা কথা বলছে। একদম চুপ। কে মিথ্যা বলে আমি জানি। আম্মু, আমি সত্যি বলছি। চুপ, একদম চুপ, যা রুমে যা। আমার বকা খেয়ে রুমে গেলাম। একটু পরে পিচ্চিটা হাসতে হাসতে এলো। আমি তো রাগে গজগজ করছি। আইসক্রিম বের করে দিতে পিচ্চিটা খুশি হয়ে এসে আমার গালে পাপ্পে দিল। কি জানি পিচ্চিটা এটা কিভাবে করে, রাগ হলেও সব রাগ চলে যায়। আইসক্রিম যখন খাচ্ছিল ওর মুখ বেয়ে পড়ছিল। একদম ছোট পিচ্চি, কতটা যে ভালোবেসে ফেলেছি এই পিচ্চিটায় নিজেও জানি না। ওর খাওয়া হলো, দুজন শুয়ে পড়লাম। ভাইয়া, বেলকনিতে চলো, কেন? আমি চাঁদ দেখবো। এখন চাঁদ দেখার দরকার নেই, ঘুমাও। না, যেতেই হবে, তা না হলে আমি কথা বলবো না। কি আর করার, উঠে আমি যেতে লাগলাম, কিন্তু পিচ্চিটা বসে রইল। আবার কি হলো? আমায় কোলে করে নিয়ে যাও। আমিও পিচ্চিকে কোলে করে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। পিচ্চিটা বসে আমায় জড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে, আর আমি তার দিকে। হঠাৎ দেখলাম পিচ্চিটা ঘুমিয়ে গিয়েছে। আবার কোলে করে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভোরে আলো মুখে এসে পড়তেই জেগে উঠলাম। পিচ্চিটা এখনো ঘুমিয়ে আছে। উঠে রাগ কপালে একটা পরশ এঁকে দিয়ে রেডি হয়ে না খেয়ে চলে গেলাম আজ, কারণ দেরি হয়ে গিয়েছে। আম্মু বলেছিল খেতে, আমি বলে এসেছি অফিসে খাবো। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সকালে খায়ও নেই, হঠাৎ ফোন এলো। পিচ্চি বলো। ওই, কে পিচ্ছি? তোর তো সাহস কম না? কি হলো, কথা বলছিস না কেন? কে আপনি? জান্নাত। আজ এত রাগ কেন? তোর তো সাহস কম না? সকালে না খেয়ে গেছিস, এখন খাবি, তা না হলে আমি কিন্তু অফিসে গিয়ে মারবো। শান্ত হও, আমি খাচ্ছি। এই বলে
কেটে দেয়। আমি তো রীতিমতো ভয়ে শুকিয়ে গিয়েছি। কি রাগটাই না রাগালো, বাবারে বাবা। তাড়াতাড়ি করে খেয়ে আবার কাজে মন দিলাম। বিকালে যখন বের হবো তখনই হঠাৎ আবার ফোন এলো অচেনা নাম্বার থেকে। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ। কি মিস্টার সোহান, খুব ভালো আছেন তাই না? কি ভেবেছেন সব কিছু এত সহজে শেষ হয়ে যাবে? সুখী হবেন জীবনেও না। কে বলছেন? আমি একজন অচেনা মানুষ। পরিচয় কি? সব জানতে পারবেন, তবে এইটুকু জেনে রাখুন। কি মনে করছেন সব কিছু এত সহজে শেষ হয়ে যাবে? ভুল ভাবছেন। মাত্র তো শুরু। রিপাকে দিয়ে এসব করানো জাস্ট একটা ফাঁদ মাত্র। আমরা দুজন মিলেই তো করেছি, বাট লাভ নেই। রিপা জজ আর নেই, চলে গিয়েছে বিদেশে। চাইলেও কিছু জানতে পারবেন না। আপনাকে আমি কখনো সুখী হতে দিব না। আমার সুখ কেড়ে নিয়েছেন আপনি। আমি কিছু বলার আগে ফোন কেটে দেয়। আবার চেষ্টা করলাম কিন্তু ফোন বন্ধ। চিন্তায় পড়ে গেলাম, রিপার সাথে তাহলে আর কে আছে? আর কেনই বা এরকম করছে? কি এমন ক্ষতি করেছি তাদের যে আমার পিছনে পড়ে আছে? অফিস করে বের হলাম। কিছু দূর যাওয়ার পর মনে এলো পিচ্চিটার জন্য চকলেট কিনতে হবে। গাড়ি থেকে নেমে একটা দোকানে গিয়ে চকলেট কিনলাম। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই একটা সিগারেট কিনে ধরাইলাম। বিলটা দিয়ে একটু অন্যদিকে তাকিয়ে দেখি জান্নাতের মতো একটা মেয়ে চোখে সানগ্লাস পরে আছে। একদম মডার্ন লাগছে। একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে কথা বলছে। আমি মনে করলাম এটা জান্নাত হতেই পারে না, কারণ ও কখনো একা এখানে আসবেই না, পিচ্চি তো। কিন্তু তবুও আমার সন্দেহ ছিল। একটু কাছে যেতেই সব সন্দেহ ভেঙে গেল, কারণ ও আসলেই জান্নাতই। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তবুও শিওর হতে জান্নাতকে ফোন দিলাম, আর তাকিয়ে দেখলাম ওই মেয়েটা কি করে। আমায় অবাক করে মেয়েটা ফোন হাতে নিল আর চমকে উঠে ফোন কেটে দিয়ে ছেলেটাকে কি যেন বলে তাড়াহুড়া করে চলে যেতে লাগলো। আমার এবার বিশ্বাস হলো যে ওটা জান্নাতই, কিন্তু ভাবলাম এখানে কেন, কি করছে। আমিও জান্নাতের পিছু নিলাম। পিছু নিতে নিতে হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। আমি তাড়াহুড়া করে ড্রাইভারকে গাড়িটা আমি যেখানে আছি সেখানে নিয়ে যেতে বললাম। এরপর গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম যত তাড়াতাড়ি পারেন বাসায় যাবেন, কারণ বাসা এখনো অনেক দূর আর আমি নিশ্চিত ও এত তাড়াতাড়ি বাসায় যেতে পারবে না। বাসায় পৌঁছে কলিং বেল দিলাম জোরে জোরে। নীলা এসে দরজা খুলে দিয়ে আমায় এমনভাবে দেখে চমকে উঠল। কি রে ভাইয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? বাদ দে, আগে বল তোর ভাবি কই? সে তো রিপা আপুর সাথে গিয়েছে। রিপা আপু নাকি আজ দেশের বাইরে চলে যাবে, তাই। আমার এবার আরো বিশ্বাস হতে লাগলো ওটা জান্নাতই ছিল। আমি নীলাকে বললাম আম্মুকে বলে দিতে জান্নাতের বাসায় যাচ্ছি, আজ ফিরবো না। আমি আবার দৌড়ে গাড়িতে গিয়ে ড্রাইভারকে বললাম জান্নাতদের ওখানে যেতে যত তাড়াতাড়ি পারো। ড্রাইভার কথা মতো জোরে চালিয়ে জান্নাতদের বাসায় নিয়ে গেল। আমি নেমে কলিং বেল দিলাম। একটু দেরিতে আম্মু দরজা খুললো। কি বাবা, তুমি হঠাৎ এখানে এভাবে? আম্মু, জান্নাত কোথায়? কেন? সে তো তার আপুকে এগিয়ে দিয়ে কখন রুমে আছে। আমি ঘুমিয়েছিলাম তো বাবা। আমি আম্মুর সাথে আর একটু কথা বলে দৌড়ে জান্নাতের রুমের দিকে গিয়ে দেখলাম দরজা আটকানো। দরজা ধাক্কা দিলাম। কি হয়েছে আম্মু? আমি চেঞ্জ করছি। এবার আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল জান্নাত বাইরেই ছিল। আমি সোহান। আমার কথা শুনে জান্নাতের আওয়াজ আর পেলাম না। আবার ধাক্কা দিলাম, বাট খুলছে না। ওর খুলতে খুলতে দেরি হলো। খুলতে আমি ভিতরে গেলাম, দেখলাম জান্নাতের মুখে ভয়ের ছাপ, একদম ঘেমে গিয়েছে। কোথায় গিয়েছিলে? আমার এই কথা শুনে জান্নাত চমকে উঠল। আমি মনে মনে ভাবলাম তাহলে আমার সন্দেহটাই কি ঠিক? কি হলো, চুপ করে আছো কেন? না মানে আসলে আমি গোসল করলাম। গোসল করলে তাহলে তো চুল ভেজা থাকবে, তাহলে তোমার চুল ভেজা নাই কেন? হঠাৎ জান্নাত বাচ্চাদের মতো কান্না করে দিল। ভাইয়া, তুমি আমায় একদম বিশ্বাস করো না। তুমি খুব পচা। আমি তোমার সাথে কথা বলবো না। যাও। আরে ওর কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল। সব ভুলে গিয়ে ওকে বুকে টেনে নিয়ে ওর চোখের জল মুছে দিলাম। এরপর চকলেটগুলো দিয়ে দিলাম, কিন্তু আজও আর আমার গালে পাপ পিঁধল না। আমিও কিছু বললাম না, হয়তো মন খারাপ। এর উপর আরও উল্টো পাল্টা জিজ্ঞেস করেছি ও ওটা হবে কিভাবে। আম্মু তো বললো ও বাসা ছিল। ভাইয়া, আমি নদীতে নৌকায় বসে চাঁদ দেখবো। এত রাতে? না গেলে আমি কথা বলবো না। আমিও না করলাম না। ওকে কোলে তুলে নিয়ে কাছেই
ছিল ছোট্ট নদী, ওখানে কোলে করেই নিয়ে গেলাম। গিয়ে দেখি ঘাটে নৌকা বাঁধা আছে, জ্যোৎস্না উঠেছে খুব সুন্দর। পিচ্চিটাকে নিয়ে নৌকায় বসালাম। এরপর আমি আর ও দুজনে শুয়ে পড়লাম। আমাদের পা দুদিকে দিয়ে দুজনের মাথা একসাথে রাখলাম। আকাশের দিকে চেয়ে আছে জান্নাত। মৃদু বাতাস বইছে, নৌকা দোল দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি পিচ্চিটার দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত মায়া জালে বেঁধে ফেলেছে আমায়। পিচ্চিটাকে ছাড়া চলাই অচল আমার, খুব ভালোবেসে ফেলেছি। হঠাৎ খেয়াল করলাম পিচ্চিটা ঘুমিয়ে গেছে। মনে মনে বললাম, এত ঘুম কই পায়। আবার ওকে কোলে তুলে নিয়ে বাসায় গেলাম, শুয়ে পড়লাম। রোজ যেমন করতো আজও তার বিপরীত করলো না, আমায় জড়িয়ে ধরে ঘুমালো। রোজ যেমন সকালে ঘুম ভাঙে আজও ভাঙলো, কিন্তু আজ কেন জানি পিচ্চিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তবু অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে কোনো মতেই মন বসছিল না। পিচ্চিটার কথা খুব মনে পড়ছিল, কেন জানি না, ওকে ছাড়া থাকাটা কষ্টকর। কোনো মতে অফিস শেষ করে বের হয়ে আজ পিচ্চিটার জন্য অনেকগুলো সুন্দর ফুল কিনলাম আর চকলেট কিনলাম। দুপুরে পিচ্চিটাকে আমাদের ওখানে যেতে বলেছি, সে গিয়েছেও। বাসায় ফিরলাম। ফেরার আগে জান্নাতের জন্য কিছু চকলেট আর ফুল কিনে নিয়ে গেলাম। বাসায় ফিরেই উপরে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চিটা নেই। নীলাকে জিজ্ঞাসা করলাম, ও বলল ছাদে আছে। আমি ফুল আর চকলেট নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চিটা ফোনে কাকে যেন বলছে, চিন্তা করো না, সোহানকে আরও কষ্ট দিব, তারপর ওকে মেনে নিব। আমায় অনেক কষ্ট দিয়েছে। কথাটা শুনে আমার হাত থেকে ফুলগুলো পড়ে গেল। কিছু পড়ার আওয়াজ পেয়ে জান্নাত পিছনে ঘুরে আমায় দেখে চমকে উঠল। সোহান কখন এসেছে? চমকে উঠলে আর আজ প্রথম আমার নাম ধরে বললে। এবার বলো তুমি কে? আমি কে মানে? আমি তোমার পিচ্ছি। না, তুমি সত্যি করে বলো তুমি কে। বললামই তো, আমি তোমার পিচ্ছি। আমি কাছে গিয়ে ঠাস করে একটা চর লাগিয়ে দিলাম। জানতে চাও আমি কে, তাই না? তাহলে শোনো, আমি সেই পিচ্ছি মেয়ে যে তোমার ফোন দিয়ে বলেছে তোমার সব সুখ কেড়ে নিবে। আমি সেই যে এতদিন এত কিছু করেছে। এটা শোনার পর আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যেতে লাগলো, কারণ যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম সেই ঠকালো। ভাবতেই বুকের বাম পাশে কেমন মোচড় দিয়ে উঠলো। আমি কি এমন করেছি যার কারণে আমার এত বড় শাস্তি দিলা? জানো, আমিও চেয়েছিলাম আমার একটা সুখের সংসার হবে, তোমাকে নিয়ে দেখেছিলাম সেটা। কিন্তু তুমি কি করলে? বাসর রাতে আমি ঘুমাইছিলাম না, ঘুমানোর নাটক করেছিলাম। তুমি ঘুমানোর পর অনেক কান্না করেছিলাম, কারণ আমার আসার ঠিক কিছু সময় আগে আমার ফোনে একটা মেসেজ আসে, সেটা ভিডিও, তুমি আর একটা মেয়ে। আমার ভাবতেই যেন কেমন লাগছে। এই জন্যই তুমি এত কিছু করলে? হ্যাঁ, করলাম, কেননা আমি প্রথম দেখেই ভালোবেসেছিলাম। কিন্তু যখন দেখলাম আমার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে, তখন আমার মরতে ইচ্ছে করছিল। আমি তখনই কেঁদে আপুকে সব বলেছিলাম। আপু আমায় এমন করতে বলল, কেননা আমি জানতে চেয়েছিলাম তুমি আমায় ভালোবাসো কি না। আমি জানি তুমি কি ভিডিও পেয়েছো, কিন্তু একবারও কি বলেছো আমায়? যদি বলতে তখনই আমি সত্যিটা বলে দিতাম। আমার বাবার টাকার উপর অনেকের লোভ, কারণ সব কিছু আমার নামে, তাহলে যে কেউ তো চাইবেই ওরকম করতে। আমায় ব্ল্যাকমেল করেছিল একটা মেয়ে, কিন্তু জানো যখন এগুলো হচ্ছিল আমি জ্ঞানে ছিলাম না। তুমি কি এতটুকু বুঝলে না যে ছেলেটা তো নড়ছে না? তাহলে ভেবে কিভাবে নিব এটা সত্য? তোমায় আমি সবসময় বিশ্বাস করতাম। হ্যাঁ, প্রথমে অবিশ্বাস করলেও পরে ঠিকই বিশ্বাস করতে শুরু করি, কারণ ধীরে ধীরে তোমায় অনেকটা ভালোবেসে ফেলি। কিন্তু সব তুমি ভেঙে দিলে। আর চাই না নতুন করে সব কিছু। আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। কারণ যতটা কষ্ট দিয়েছো আমায়, তার চেয়ে মরে যাওয়া আমার অনেক ভালো ছিল। জান্নাত একটু ভাবলো আর বুঝতে পারলো আসলেই তো সোহান তো কোনো নড়াচড়া করছিল না। তখন জান্নাত ওর ভুলটা বুঝতে পারলো আর কান্না করে দিল। ভাইয়া প্লিজ আমায় মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। সম্ভব না, কখনো ভেবো না আমার থেকে আলাদা হতে চেয়েছিলে, তাই না? ঠিক আছে, তৈরি থেকো ডিভোর্সের জন্য। এরপর থেকে তুমি একদম ফ্রি। এরকম করো না প্লিজ ভাইয়া, আমি বাঁচতে পারবো না। আমায় তুমি বাঁচিয়ে রেখেছো। ভাইয়া প্লিজ। আমি আর কিছু বললাম না, ওকে একা রেখে বাইরে চলে এলাম। আজ কাউকে বিশ্বাস হচ্ছে না। বাইরে একটা দোকানে এসে বসলাম, সিগারেট কিনলাম, অনেকগুলো খেলাম।
আজ আর এমনি খাচ্ছি না, মন ভেঙে যাওয়ার কষ্টে খাচ্ছি। তবু কষ্টটা যেন এক চুল কম ছিল না। আর পারলাম না, ড্রিঙ্কস করলাম, খুব মাতাল হয়ে ডলতে ডলতে বাসায় আসলাম। কোনো মতে রুমে গেলাম, দেখলাম পিচ্চিটা বিছানায় শুয়ে কাঁদছে। আর কেন জানি না মনের মধ্যে অদ্ভুত লাগছে আমার। মাতাল হয়েও ওর উপর পড়ে গেলাম আর হারিয়ে গেলাম ভালোবাসার সমুদ্রে। খুব সকালে উঠলাম, চোখ কসলাতে কসলাতে উঠে অবাক হই, কারণ আমার গায়ে কোনো কাপড় নেই। ভয় পেয়ে গেলাম। একটু কষ্ট করে রাতের কথা মনে করার চেষ্টা করলাম, কিন্তু এইটুকু মনে আছে জান্নাতের উপর পরে গেছিলাম, আর কিছুই মনে নেই। এবার আরো ভয় পেয়ে গেলাম এটা দেখে যে জান্নাত গোসল করে চুল মুছতে মুছতে বের হচ্ছে। ভাইয়া, তুমি এত দুষ্টু, জানতাম না তো। আমি কিসের দুষ্টু হলাম? রাতে কত দুষ্টুমি করলে, তাহলে কালকে কাঁদালে কেন? এই যে শোনো, যা হয়েছে আমার জ্ঞানে হয় নাই। আমি ঘরে ছিলাম, সব ভুলে যাও। তুমি আর 6 মাসের বউ, এরপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কি মনে করো আমায় কষ্ট দিয়ে তুমি একটুও পাবে না? তোমায় রাতে মেনে নিয়েছি, পিচ্চিটাকে অনেক ভালোবাসি, ওর উপর রাগ করে থাকতে পারি না। আমি উঠে কাঁথা গায়ে পেঁচিয়ে জামা পরে ফ্রেশ হয়ে নিলাম, আর এমনভাবে নিলাম যেন কিছুই হয়নি। জান্নাত সব কিছু দেখছিল দাঁড়িয়ে, মায়ার দৃষ্টি তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে রেডি হয়ে না খেয়ে চলে গেলাম। আম্মু আর নীলাকে কিছু বললাম না। অফিসে গিয়ে বসে ভাবছি, শালার কাল রাতে কি যে হইল, কেন যে ড্রিঙ্কস করলাম, না হলে সব জ্ঞানই হতো। বাট তবুও ভালো হয়েছে, হাসি পাচ্ছে ওর কাণ্ড কারখানা দেখে। পিচিটার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বলবো না, কারণ ওকে আরো শাস্তি দিতে হবে। খুব ভাব বেড়ে গিয়েছিল, সেগুলো ঠিক করতে হবে আগে। সকালে খাই নাই, খুব খিদাও লাগছে। পিচ্চিটা ফোন দিচ্ছিল বারবার, আমি কেটে দিয়ে ফোন বন্ধ করে খেতে বসার সময় মনে পড়লো মনে হয় পিচ্চিটা খায়নি। তখন খাবার রেখে দিলাম, আবার কাজে মন দিলাম। আজ খুব খারাপও লাগছিল, কেননা জান্নাতের থেকে দূরে দূরে থাকতে পারছিলাম না, কারণ ওকে বড্ড বেশি ভালোবাসি। প্রতিদিনের মতো আজও চকলেট কিনলাম, আর এক জোড়া নূপুর আর একটা সুন্দর নীল শাড়ি কিনে নিলাম। অফিস থেকে বার হয়ে কিনলাম, এরপর বাসায় নিয়ে গেলাম। কি রে ভাইয়া, কি ব্যাপার আজ এত কিছু? কি ব্যাপার হবে আবার? কিছু তো আছে। কিছুই না আম্মু, কই? রান্না করে আব্বু আসতেছে। খাইছে রে, থাক আমি গেলাম। কই যাস? আমার জম আসতেছে, তুই থাক। এরপর আমি উপরে চলে যাই, গিয়ে দেখি জান্নাত ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। খেয়াল করলাম চোখের জল মাঝে মাঝে মাটিতে পড়ছে, বুঝতে পারলাম কান্না করছে। আমি ডাক দিতেই চমকে উঠলো, কোনো মতে চোখ মুছে আমার দিকে তাকালো, কিন্তু তা এড়িয়ে যেতে পারলাম না, কারণ আমি প্রথমে বুঝতে পেরে গিয়েছিলাম ও কান্না করছে। তবুও বুঝেও না বোঝার ভান করলাম। জান্নাত আমার হাতে অনেক কিছু দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল, কিন্তু সেই খুশি বেশিক্ষণ থাকলো না, কারণ জান্নাত ভেবেছিল ওগুলো সব ওর জন্য এনেছি, তাই খুশি হয়েছিল। কিন্তু আমি এমনি বলেছি ওর জন্য এসব আনিনি, কারণ এগুলো এখন রেখে দিব। আমায় অনেক জ্বালিয়েছে, তার সত্য একটু নিতেই হবে নাকি? এগুলো কার জন্য ভাইয়া? খুব সুন্দর হয়েছে। আমার পরবর্তী বউর জন্য। তুমি তো আর আমার বউ থাকছো না, ডিভোর্স দিচ্ছি তোমায়। প্লিজ এমন করো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, কেননা আমি তোমায় অনেক ভালোবাসি। আজ প্রথম পিচ্চিটা আমায় নিজের মুখে ভালোবাসি বলেছে। মনে মনে অনেক খুশি হলাম, কারণ পিচ্চিটা আজ তার মনের কথা বলতে পেরেছে। কিন্তু আমি সেই খুশিটা চেপে রাখলাম, প্রকাশ করলাম না। জানো, আজ যখন এগুলো কিনছিলাম খুব কষ্ট হচ্ছিল, কেননা এগুলো পরার অধিকার তুমি নিজেই হারিয়েছো। আমি আর কিছু বললাম না, সব রেখে ছাদে চলে গেলাম, কারণ জান্নাত এখন কাঁদবে। আমি জানি ওকে সান্ত্বনা দিতে পারছি না, খুব ইচ্ছে করছে ওকে বুকে টেনে নিয়ে বলি, জান্নাত আমিও তোমায় ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না, কিছু একটা আমায় বাধা দিচ্ছিল। ছাদে কিছুক্ষণ থাকার পর দেখলাম জান্নাত এলো, ওর চোখের দিকে চেয়ে আসি, অদ্ভুত মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের মাঝে হারিয়ে যেতে থাকলাম। তখনই মনে এলো ওকে তো এখন কাছে টেনে নেওয়া যাবে না, তাই চোখ সরিয়ে নিলাম। ও এটা দেখে আরো কষ্ট পেল আর কেঁদে দিল। ওর কান্না আমার বুকে এসে আঘাত করছিল, সইতে পারছিলাম না, কিন্তু তবুও চেপে রাখলাম, কেননা পরে সামনে প্রকাশ করলেও জেনে যাবে আমি নাটক করছি। আমি আর দাঁড়িয়ে না থেকে দোলনায় গিয়ে বসলাম।
আমার পিছে জান্নাতও গিয়ে বসলো আর আমি সরে বসলাম। মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখে দিলাম। এটা দেখে জান্নাত কষ্ট পেল। ও হয়তো আশা করেছিল আমি তাকে কাছে টেনে নেব, কিন্তু নিলাম না। একটু পর নীলা আসলো। ভাইয়া, ভাবি তোমাদের খাবারের জন্য ডাকছে। ঠিক আছে, তাই বলে উঠে চলে এলাম। আর জান্নাত বসে রইল, হয়তো ভাবছে আমায় আর কত কষ্ট পেতে হবে এর জন্য। কেন ভাইয়া আমায় দূরে ঠেলে দিচ্ছে। আমি গিয়ে বসলাম নীলার পাশে। আম্মু আর নীলা একটু অবাকই হলো, কেননা আমার পাশে জান্নাত থাকতো প্রতিদিন। কি হয়েছে তোর আজ? কই না তো, কি হবে আবার? তাহলে আজ এখানে বসলি কেন? এমনি আম্মু, আমায় খেতে দাও, খুব খিদে লাগছে। আর কোনো কথা শুনতে চাই না আমি। একটু পর জান্নাত এলো আর এসে সেও অবাক, কারণ আজ আমি ওর পাশে নেই। আম্মু খাবার বেড়ে খাইয়ে দিতে চাইলে জান্নাত না করে। কি হয়েছে রে মা, বল আমায়। এমন করছিস কেন? আর তোর চোখও লাল। না আম্মু, কিছু হয়নি। আমায় কিছু লুকাবি না, বলে দিলাম। কি হয়েছে রে মা, সত্যি করে বল। আম্মু, তোমার ছেলে খুব খারাপ, আমায় কাল কষ্ট দিয়েছে। কি বললি? নীলা, ঝাঁটাটা নিয়ে আয় তো। আম্মু আম্মু, এর মাঝে ঝাঁটা আবার কেন? তোকে পিটাবো তাই। কিন্তু কেন? তুই আমার মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, তাই মারবো। ওই নীলা, তাড়াতাড়ি নিয়ে আয়। আম্মু, মারা লাগবে না, আমি কষ্ট দিব না আর। হ্যাঁ, বলে দেই, কারণ আব্বু জানতে পারলে আমায় মেরে সব শেষ করে দিবে। এবার তাকিয়ে দেখলাম জান্নাত অনেক খুশি হয়ে হাসছে আর খুশি হয়ে খেয়ে নিচ্ছে। আমিও মনে মনে বললাম, আর কিছুক্ষণ শুধু হেসে যাও, এরপর কাঁদবা। আমি খেয়ে রুমে চলে এসে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। যদিও জানি ঘুম ধরবে না, তবুও শুয়ে পড়লাম। একটু পরে পিচ্চিটা হাসতে হাসতে এসে আমাকে নিচে শুয়ে থাকতে দেখি ওর মন খারাপ হয়ে গেল। ভাইয়া, তুমি নিচে শুয়েছো কেন? এখানেই শুবো এখন থেকে। আর শোনো, মনে রাখো, আম্মুর সামনে ওভাবে কথা বললেও এখানে বলতে পারবো না। জান্নাত আমার কথা শুনে আবার কান্না করে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমিও লাইট নিভিয়ে নিচে শুয়ে পড়লাম। একবার এপাশ হচ্ছি, আরেকবার ওপাশ হচ্ছি, কিন্তু ঘুম কোনো মতেই ধরছে না, কারণ পিচ্চিটাকে বুকে না নিলে ঘুম হয় না। আর পিচ্চিটাও সাহস করে আসছে না, কারণ ওকে বলেছি আসলে আমি রুম থেকে বের হয়ে যাব, তাই আসছে না। বুঝতে পারছিলাম জান্নাত কাঁদছে, আমি যেন বুঝতে না পারি তাই আওয়াজ করছিল না, কিন্তু তবুও হালকা হচ্ছিল। ওকে এভাবে কাঁদতে দেখে আমারই চোখ দিয়ে জল পড়ছিল। হয়তো এটাই বলে ভালোবাসা, যেটা আজকালকার ভালোবাসার মতো না। ভালোবাসার মানুষ যখন কষ্ট পায় সেই কষ্ট নিজেরও লাগে, যেমনটা আমার হচ্ছে। সারা রাত জেগে থাকলাম, কেটে গেল নির্ঘুম রাত। যখন সকাল হচ্ছিল, হালকা আলো অন্ধকারকে দূর করিয়ে প্রবেশ করতে থাকলো। তখন বুঝলাম জান্নাত থেমেছে, তার মানে জান্নাত ঘুমাইছে। আমি তখন উঠে পড়লাম, দেখলাম পিচ্চিটা চোখ ফুলে গিয়েছে, এক রাতেই চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমি একটু ছাদে গিয়ে সকালটা দেখতে লাগলাম। এরপর খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। এভাবে কিছুদিন কেটে গেল। এখনো জান্নাত কাঁদে, কেননা আজ অনেকদিন হলো ওকে একটিবারের জন্য বলিনি বুকে আসতে, একটু আদর করতে। ও ভালোবাসা পাওয়ার জন্য এখন আমার পিছনে ছুটছে, যদিও এখনো আগের মতোই দূরত্ব। অফিসে বসে আছি, হঠাৎ বাসা থেকে ফোন আসে, জান্নাত নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাকে তখনই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে আমার বুকের বাম পাশে ব্যথা শুরু হলো। ভাবতে লাগলাম, ও তো এই কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই, সবসময় কান্না করে, এজন্য কিছু হলো না তো। আমি অফিস বাদ দিয়ে হসপিটালে পৌঁছালাম। গিয়ে দেখি আম্মু আর নীলা বসে আছে। আমি যাওয়ার একটু পরেই ডাক্তার বের হলো। কি অবস্থা ওনার? আপনি কি হন ওনার? আমি ওনার হাজবেন্ড। ওনার কি হয়েছে? উনি মা হতে চলেছেন। এই খবরটা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলাম। দুনিয়ার সব সুখ মনে হচ্ছিল আমার মাঝে চলে এসেছে। আম্মু আর নীলা এবারও একটু চমকে গেল, কিন্তু আমি তাদের বললাম এটা আমারই সন্তান। তখন তারা অনেক খুশি হলো। আম্মু, তোমরা বাইরে থাকো, আমি একটু জান্নাতের সাথে একা কথা বলবো। আম্মু হ্যাঁ বললেন। আমি ভিতরে গিয়ে দেখলাম পিচ্চিটা শুয়ে হাসি মুখে আমার দিকে চেয়ে আছে। হয়তো সে বুঝতে পেরেছে ওর হাসির মুখটা নষ্ট করতে ইচ্ছা হচ্ছিল না। জান্নাত কাঁদতে কাঁদতে সইটা করলো, ওর হাত কাঁপছিল। সইটা করে মেঝেতে বসে পড়লো। জান্নাতের বিশ্বাসই হচ্ছিল না আজ সব শেষ হয়ে গেল। জান্নাতের আজ বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছিল না।
মনে হচ্ছিল এখনই নিজের জীবনটা শেষ করে দেই, কিন্তু পরেই মনে করলো ওর সন্তান তো কোনো দোষ করেনি, তাকে কেন দুনিয়ার আলো দেখাবে না, যতই তার বাবা ওকে ছেড়ে যাক। জান্নাত সিদ্ধান্ত নিল সে তার সন্তানকে একাই মানুষ করবে, তাই বলে উঠে দাঁড়ালো, কিন্তু ওর মাঝে সেই শক্তিটুকুও পাচ্ছিল না। কষ্টে উঠে ব্যাগে কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে কাউকে না বলে বের হয়ে গেল। পরে রইল টেবিলের উপর ওই কাগজটা। এদিকে আমি বাসা থেকে বের হয়ে শপিং মলে গেলাম, গিয়ে জান্নাতের জন্য খুব সুন্দর দেখে একজোড়া নুপুর কিনলাম, নীল কাঁচের চুড়ি কিনলাম, অনেক খুঁজে 12টা গোলাপ 7 রঙের একটা 2 রকমের কিনলাম। এরপর জান্নাতের প্রিয় চকলেট কিনলাম, আর ভাবতে লাগলাম পিচ্চিটা কতই না খুশি হবে এগুলো দেখে। সব কিনে আমি বাসায় ফিরে সোজা রুমে চলে গেলাম, গিয়ে দেখি পিচ্চিটা নেই। তার মানে যা ভেবেছিলাম তাই হয়েছে। টেবিলের সামনে গিয়ে কাগজটা হাতে নিয়ে শিওর হলাম আমার ভাবনায় ঠিক। আমার অনেক হাসি পাচ্ছে, আবার একটু কষ্ট হচ্ছে জান্নাতকে কাঁদিয়ে। আমি কাগজটা নিয়ে আর কেনা জিনিসগুলো নিয়ে রওনা দিলাম। জানি জান্নাত ওর বাড়িতে গিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি আর ওটা মনে করে হাসছি। জান্নাতদের ওখানে পৌঁছে গেলাম, কলিং বেল দিতেই আম্মু সে দরজা খুলে দেয়। আরে বাবা, তুমি এখানে এত রাতে? আম্মু, আপনার মেয়ের জন্য আসতে হলো। দেখলাম কাঁদতে কাঁদতে চলে এলো, কিছু জানতে চাইলে কিছু বললো না। ওর কি হয়েছে বাবা? ভাববেন না আমার উপর রাগ করেছে একটু। আম্মুর সাথে আরেকটু কথা বলে পিচ্চিটার রুমে চলে গেলাম, গিয়ে দেখি বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম, ওর মাথায় হাত দিতেই ও ঘুরে আমার দিকে তাকালো, তাকিয়ে দেখলাম চোখ লাল টকটক করছে। আপনি কেন এসেছেন? চলে যান এখান থেকে। আপনি তো আমায় চান না, তাহলে কেন এসেছেন? আজ আমার কাছ থেকে চলে যান, এখান থেকে কখনো যাব না আপনার সামনে। কথাগুলো জান্নাত কান্না করেই বলল। আমি ওর কথা শুনে হিহি করে হাসতে লাগলাম, আর ও আমার হাসি দেখে উঠে বসলো। পাগলি মেয়ে, একবারও ওই কাগজটা পড়েছো যে ওতে কি লেখা আছে? মানে? আরে পাগলি মেয়ে, ওটা ডিভোর্স পেপার না। তুমি ভাবলে কিভাবে আমার পিচ্চিটাকে ছেড়ে আমি থাকতে পারবো? আরে ওইটাতে লেখা কখনো কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না, আর ওটাই তুমি সই দিয়েছো। এখন ইচ্ছে করলেও আমায় ছাড়তে পারবে না, আমিও পারবো না। এটা শোনা মাত্রই জান্নাত লাফ দিয়ে উঠে আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপরে চড়ে বসে আমার বুকে কিল ঘুষি আর বকুনি শুরু করলো। কুত্তা, বিলাই, হারামি, শয়তান, কোনো ব্যাং, কালো ইঁদুর, কালো বক। ওয়েট, কালো ইঁদুর আর কালো বক তো কোনোদিন শুনি নাই, দেখিও নাই। এগুলো সব তুমি। এরপর আর কিছু বলতে পারলাম না, কারণ জান্নাত আমার মুখ আটকে দিয়েছে। আরে বোঝেন না কেন ঠোঁট দিয়ে আটকে দিয়েছে? এই প্রথম জান্নাত নিজে অপ্পে দিচ্ছে, কেমন যেন লাগছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। পিচ্ছি, এইগুলো শিখলা কি থেকে শুনি? নীলাপুর আর ওই ভাইয়ার দেখে। কি নীল? এটা ও মনেই তো নাই, ওর তো হবু জামাই। আমায় কষ্ট দিয়েছো, আমি রাগ করেছি, তোমার সাথে কথা নাই ভাইয়া। ঠিক আছে চলো বাইরে, আজ বাইরে যাব ঘুরতে রাতেই। সত্যি? হ্যাঁ সত্যি, তার আগে তোমার সারপ্রাইজ আছে। তাই বলে চকলেট দিলাম, অনেক খুশি হলো। হাঁটু গেড়ে ওকে প্রপোজ করলাম, তারপর নুপুরটা বের করে পিচ্চিটার পায়ে পরিয়ে দেই। ও অনেক খুশি হয়। হাতে চুড়ি পরিয়ে দেবার পর খুশিতে আত্মহারা হয়ে আমার জড়িয়ে ধরে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আর এই শাড়ি তোমার জন্য আনছিলাম। এরপর জান্নাত আর আমি বের হলাম, দুজনে পাশাপাশি হাঁটছি। আকাশে জমেছে মেঘ, মেঘের মেলা। হালকা মৃদু বাতাস, কানে কানে কিছু বলে যাচ্ছে। ভালোবাসার মায়া জড়িয়ে আছি দুজন এখন। আমাদের দুজনকে এখন মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। বাতাসে জান্নাতের চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছিল, আর আমি তা উপভোগ করছিলাম। হঠাৎ জান্নাতকে কোলে তুলে নেই, আরও আমার গলা জড়িয়ে ধরে আছে। দুজন হাঁটছি আনমনে। হঠাৎ আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি ধারা বইতে লাগলো। জান্নাত আমার কোল থেকে নেমে দাঁড়িয়ে হাত দুদিকে দিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আমিও ওই মুহূর্তটা দেখতে লাগলাম। অপূর্ব লাগছিল বৃষ্টির ফোঁটা জান্নাতের ঠোঁট বেয়ে গাল বেয়ে নিচে পড়ছিল। মনে হচ্ছিল ও একটা বাচ্চা, মনেই হচ্ছিল না ওর আর একটা সন্তান হচ্ছে। এভাবে খুনসুটিতে কেটে যায় অনেক দিন। এখন জান্নাতের অনেক খেয়াল রাখি, কোনো কাজ করতে দেই না। এমনিতেই টেনশনে থাকি, কখন যেন বাসা থেকে ফোন আসে। এমনিতেই একদিন বাসায় কাজ করছি, হঠাৎ বাসা থেকে ফোন আসে, জান্নাতকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ফোনটা আসা মাত্রই আমি ছুটে চলে যাই হসপিটালে, গিয়ে বাইরে সবার সাথে অপেক্ষা করতে থাকি। হঠাৎ ডাক্তার বের হয়ে বলে সুখবর, কন্যা হয়েছে।
আমি এটা শুনে খুশি হই অনেক। সবাই গিয়ে দেখা করে এলো। তারপর আমি গেলাম, গিয়ে দেখি পিচ্চিটা শুয়ে আছে। আজ আর ওকে পিচ্চি লাগছে না, কারণ ও আরেক পিচ্চির মা এখন। তবে যাই হোক, ও শুধু আমার কাছে গিয়ে বসলাম, জান্নাতের হাত ধরে বললাম আই লাভ ইউ পিচ্চি। তাই বলে ওর কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। এভাবেই শুরু হলো আমাদের নতুন জীবন। তো বন্ধুরা, গল্পটা এখানে শেষ হয়ে গেলো। তো গল্পটা অনেক ছোট ছিল, তো এরকম আর মজাদার গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্পটা অনেক ছোট ছিল, তো যাই হোক, আমাদের কিছু করার নাই। তো আশা করছি গল্পটা ভালো লাগছে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিন গল্পটা কীরকম লাগলো। গল্পটা অনেক ছোটো, তো যাই হোক। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।